আসমানি পালকে রাখি তাকে বেনামি নোলকে, তার নাম লিখে চোখের ভাষাতে। কেন সে ছুঁয়ে দিল মন, অচেনা সন্ধে হাওয়াতে লুকোচুরি এই অবেলায়। কিছু সাহসী চিরকুটে ইচ্ছেরা রোজ দোটানায়। বলবে কি রাত জাগা কোলাজে স্বপ্ন হারায়। ও আসমানি পালকে রাখি তাকে বেনামি নোলকে, তার নাম লিখে চোখের ভাষাতে। কেন সে ছুঁয়ে দিল মন, রাখি তাকে বেনামি নোলকে, তার নাম লিখে চোখের ভাষাতে। কেন সে ছুঁয়ে দিল মন, খেলাটা দু চোখের, খেলাটা পুরনো, কিছুটা ছোঁয়াছুঁই। ছুটে যেতে 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 পড়ে যাবে ধরা। খেলাটা আকাশের, খেলাটা মেঘেদের, কিছুটা বৃষ্টির মতোই। ভিজে যেতে 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 ভালোবাসে যারা। অজুহাত খোঁজে মন সারাদিন, কত আর বোঝাবো নিজেকে। চলো বসা যাক, ভালোবাসা যাক, যেন আর কিচ্ছু পারি না। চলো ভাসা যাক, ভালোবাসা যাক, যেন আর কাউকে চিনি না। কাউকে চিনি না। ও কাউকে চিনি না।
বেসেছি ভালো, পেয়েছি তারও বেশি ভয়। তোমাকে দিয়েছি যা ছিল আমার, তোমাকে দিয়েছি সময়। তুমি শেষ কথা আমার, তুমি শুরুর গান। ওহো, আমি মরুভূমি আর তুমি মরুদ্যান। চলো বসা যাক, ভালোবাসা যাক, যেন আর কিচ্ছু পারি না। চলো ভাসা যাক, ভালোবাসা যাক, যেন আর কাউকে চিনি না। ও কাউকে চিনি না, কাউকে চিনি না। নিজেরই স্রোতে আমি ভেসে গেছি, আমাকে কে আর পায়। নিজেকে যেন পেয়ে বসে গেছি তোমার হাতের রেখায়। অজুহাত খোঁজে মন সারাদিন, কত আর বোঝাবো নিজেকে। চলো বসা যাক, ভালোবাসা যাক, যেন আর কিচ্ছু পারি না। চলো ভাসা যাক, ভালোবাসা যাক, যেন আর কাউকে চিনি না, কাউকে চিনি না, কাউকে চিনি না। कैसे कहूँ मैं तुमसा कोई ना है। मैं तेरे आस पास रहूं, दिल भी ना है। जज्बात मेरे सभी तू ही जाने, जितना भी देखूं दिल भर ना पाए। कैसा समा है हम तुम यहाँ है, जाहिर करूं क्या है जो मेरे इरादे तेरे हवाले में। किसी बहाने जाहिर करूं क्या है जो मेरे इरादे, मेरे मेरे इरादे। ऐसे ही गुनगुनाता रहूं तेरे लिए मैं, चाहूं कि मुझ तक रहे तेरी निगाहें। कैसे मैं कहूँ, कैसे मैं ये कहूँ, असर जो तेरा मेरे दिल पे हुआ है। कैसा समा है हम तुम यहाँ है, दिल की पुकार तो सुन लेना तेरे हवाले में। किसी बहाने जाहिर करूं क्या है जो मेरे इरादे, मेरे मेरे তো আমি इरादे। বেসিক্যালি বলতে গেলে ফরএভার সিঙ্গেল টাইপের একজন মানুষ। তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কখনোই কোনো জীবনেই আসলে কোনো রিলেশনশিপ, সম্পর্ক, প্রেম এগুলো হয়নি আমার। তো যেটা হয়, এরপর একটা সময়ে বিবিএ, এমবিএ কমপ্লিট করলাম, তারপর জবে ঢুকলাম। জবে ঢোকার পর ১ বছর মোটামুটি কেটে গেল। বিভিন্ন ট্রেনিং কমপ্লিট করলাম। তো এরপর এখন চিন্তা করলাম যে এবার হয়তোবা বিয়ে-শাদীর দিকে চিন্তা করি। তো ফ্যামিলিকে জানালাম। তো ফ্যামিলি থেকে আম্মু আমাকে জিজ্ঞাসা করছিল যে এরকম
তোর এরকম কোনো পছন্দ আছে কিনা। তো আমি যখন আম্মুকে বললাম যে আমার কোনো পছন্দ নাই, তো আম্মু লিটারলি আমাকে তো পচাইছে যে এত বছর ইউনিভার্সিটিতে পড়লি, তোর এত জুনিয়র সিনিয়র এত ক্লোজ ফ্রেন্ডের দেখি, ছবি দেখি, তো তাদের কারোর সাথে তোদের এরকম আন্ডারস্ট্যান্ডিং হয়নি, তাহলে তোদের ইউনিভার্সিটিতে পড়ায় লাভটা হইল কি। সো আম্মু ওকে পচাইছে প্রথমের পর, আমারও একটু আসলে খারাপই লাগছে যে এটা আসলে কি বলবো। সো তখন আম্মু বললো যে ঠিক আছে, তাহলে তোর যখন পছন্দ নাই, তো তুই দেখ তোর আশেপাশে তোর কাউকে ভাল লাগে কিনা, যেহেতু তোর লাইফটা তুই কাটাবি, সো তোর আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা জরুরি। আর আমরাও দেখতে থাকি, আমরাও মেয়ে দেখি, দেখি যেটা ব্যাটে বলে মিলে। সো আম্মু যখন এরকম করে বললো, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি একটু দেখি। এরপর থেকে আমি আমার জুনিয়র সিনিয়র কলিগ, ফানাপার যে সিনিয়রও ছিল, ফ্রেন্ড সার্কেল, তো এদেরকে এরকম বেশ কিছু মেয়ে দেখলাম এবং তাদের সাথে কথা বললাম। তো ওই সময়টা প্রায় 6 থেকে 7 মাস এই ব্যাপারটা চললো। তো আমি পরে হিসাব করে দেখলাম একটা সময় বসে যে ওই 6 থেকে 7 মাসে আমি প্রায় 18 থেকে 20 জন মেয়ে দেখে ফেলছি। কিন্তু ওই সময়কার এক্সপিরিয়েন্সটা এরকম ছিল যে আসলে বুঝতে পারলাম যদি আগে থেকে রিলেশনশিপ না থাকে, তাহলে আসলে ওই কাউকে একটা যে বলা যে দোস্ত বা অমুক, আমার তো এরকম বিয়ের সাথে কথাবার্তা চলতেছে, সো তুই হলে খুব ভালো হয়, এই কথাগুলো বলা আসলে খুব এম্বারাসিং। এবং একটা সময় যখন এরকম 18 থেকে 20 জন দেখার পরও দেখতেছি যে আসলে কারোর সাথে মিলতেছে না, হয়তো বা কারোর সাথে লাইফের এইম মিলে না, কারোর সাথে পছন্দ অপছন্দ মিলে না, কারোর সাথে হয়তো বা লাইফস্টাইল মিলে না, ক্যারিয়ার পারপাস মিলে না। সো এইভাবে মোটামুটি একটা পর্যায়ে ফেড আপ হয়ে গেলাম ওই 18 থেকে 20টা মেয়ে দেখার পর। এর মধ্যে আমার ক্লোজ ফ্রেন্ড আশা, ও একদিন আমাকে বলতেছে, দোস্ত অনেকগুলো মেয়েকে তুমি দেখলি, তো আমি তোকে একটা মেয়েকে সাজেস্ট করতে পারি, তুই দেখতে পারিস। আমি বললাম মেয়েটা কে? ও বললো যে মেয়েটা হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। এখন আমি বললাম যে কি ব্যাপার, আমি এতগুলো মেয়ে দেখলাম, এত ক্লোজ মানুষদেরকে দেখলাম, আমি ব্যাটে বলে কোনোভাবেই মিলাইতে পারলাম না। আর আশার নিজেরও ফ্রেন্ড না, ফ্রেন্ডের ফ্রেন্ড, এরকম একটা মেয়েকে কীভাবে আমি ম্যাচিং করাবো, আমার সাথে ম্যাচ করবে কিনা। তো তখন আশা আমাকে খুব ভরসা দিল যে এরকম দোস্ত বিষয়টা এরকম না, তুই দেখ, আমার মনে হয় তোর পছন্দ হবে, তো তোর সম্পর্কে জানি, সো মনে হয় তোর পছন্দ হবে, তুই তো অ্যাটলিস্ট কথা বলে দেখ, তারপর একটা মতামত দে। সো এটা যখন আশা বললো, তখন আমি বললাম যে ঠিক আছে দেখি। তখন আশা আমাকে খুব অভয় দিল, জানা ঠিক আছে মেয়েটাকে তুই দেখতে পারিস, আমি তো তোর সম্পর্কেও জানি, সো আমার মনে হয় তোর পছন্দ হবে বা তোর সাথে যাবে। সো তখন যেটা হলো যে আমি বললাম ঠিক আছে, তাহলে মেয়েটার বাসা কই? তো বললো তোর পাশের এলাকাতেই, তোরা চাইলে তোদের এলাকার আশেপাশেও দেখা করতে পারিস, যেহেতু তোর পাশে। সো তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে দেখা করি। তখন ও বললো যে তার আগে ওই মেয়েটা একটু তোর সাথে কথা বলতে চাচ্ছে, তার কিছু ব্যাপার আছে যেগুলো তোকে শেয়ার করবে, এবং তুই যদি অ্যাগ্রি করিস দেন ও আগাবে বলছে। সো তখন তুমি বলো তারপর কি হলো? আমার পড়াশোনা কমপ্লিট করার পরে যখন জবের জন্য ট্রাই করতেছি, তখন হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে হঠাৎ একদিন নক দিল, দিয়ে বলল, দোস্ত জবের জন্য তো ট্রাই করতেছিস, দেখ এজও তো হয়েছে, এখন তো আমাদের আসলে বিয়ের প্রিপারেশন নেওয়া উচিত, তো আমার কাছে একটা ভালো ছেলে আছে, তুই কথা বলে দেখতে পারিস, যদি ভালো লাগে, কথা বললেই তো বিয়ে করতে হবে এরকম না, তুই কথা বলে দেখ, যদি তোর ভালো লাগে, ছেলেটা অনেক ভালো, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, ইভেন তোর ভাইয়ারও ফ্রেন্ড। তখন হচ্ছে ওকে নাম্বার দে, ও নাম্বার দিল, এফবি আইডি দিল, দেন তার সঙ্গে ফেসবুকে অ্যাড হয়ে মেসেঞ্জারে ফার্স্ট কলে কথা বললাম। আমার লাইফের কিছু মানে ছিল তাকে আমার জানানোর, যে এটা আমার যেই লাইফ পার্টনার হবে আমি তার সঙ্গে আগে এগুলো ডিল করবো, দেন আমি বিয়ে করব। তো আমি বললাম যে আমি তার সঙ্গে আগে মিট করতে চাই না, আমি তার সঙ্গে আগে কথা বলতে চাই, আর সে যদি আমার এগুলো অ্যাকসেপ্ট করে দেন আমি আগাবো। তো তার সঙ্গে কথা বলার পরে সে সব কিছু অ্যাকসেপ্ট করলো। দেন আমাদের ফার্স্ট কথা হয় 12ই জুন, 14ই জুন আমরা মিট করি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মিট করতে গেলে নর্মালি মেয়েরা খুব নার্ভাস থাকে, কিন্তু এখানে দেখছি পুরাই উল্টা, সে এতটাই নার্ভাস, সে মানে যখন গাড়ি থেকে নেমে বাস সে ভাড়া দিতে যাচ্ছে, ওয়ালেট পড়ে যাচ্ছে, গ্লাস পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি তো ওর সাথে কথা বলে ওর কিছু বেসিক ব্যাপার ছিল যেগুলো আমাকে শেয়ার করলো এবং বললো এগুলোতে যদি আপনি অ্যাগ্রি করেন দেন আমরা সামনে আগাবো বা মিট করবো বা ব্লা ব্লা। তখন যেটা হলো, ওর সাথে তো মিট করতে গেছি, তো মিট করার পর ওকে দেখে আমার প্রথমেই মনে হয়েছে যে দিস ইজ দ্য পারসন। মানে কেমনে হয়েছে, কিভাবে হয়েছে আমি জানি না, আমার মনে হয়েছে যে এই মানুষটাকেই আমার লাগবে,
আমার সেকেন্ড কোনো থট, সেকেন্ড কোনো অপশন চিন্তা করার কোনো জায়গা নেই। সো ওই সময়ে আমি আসলে সিরিয়াসলি নার্ভাস হয়ে যাচ্ছিলাম, এবং এটা কিন্তু একটা সিম্বল যে আমার ফিলিংগুলো কিন্তু রিয়েল, অ্যান্ড এটা যদি ফেক হইতো তাহলে ওই নার্ভাসনেসগুলো হয়তো বা আসতো না, যেটা আসে না কারো। সো এটাকে তুমি একটা সিম্বল যে এটা রিয়েল, এটা তুমি ধরে নিতে পারো। তারপর বলো। দেন সে ফাইনালি একটা কথা বলল, আচ্ছা আপনি বাসায় গিয়ে কি মানা করে দিবেন? তখন আমি তাকে বললাম যে দেখেন, এটা আমাদের পুরো লাইফের একটা ব্যাপার, আপনিও টাইম দেন, আমিও টাইম নেই, আমরা ভাবি যেহেতু আমাদের ফ্যামিলি আছে তাদেরকেও জানাই, দেন আমরা একটা ডিসিশন নিব। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এতগুলো কলিগ, জুনিয়র, সিনিয়র, ফ্রেন্ড সার্কেল, এতগুলো পরিচিত মানুষকে আমি দেখে ফেলছি বিয়ের জন্য, তাদের সাথে আগাচ্ছে না। এখন এরকম একটা মেয়ে আমি এক্সপেক্ট করিনি যে তার সাথে আমার আগাবে বা আসলেই আগাবে। তো তখন আমি এই জন্য তাকে জিজ্ঞেস করছিলাম যে সেও কি মানা করে দিবে কিনা, বা তার মনের মধ্যে কি চলতেছে। দেন আমি বাসায় গিয়ে আমার ফ্যামিলিকে বললাম, ফ্যামিলি সব কিছু শুনে হচ্ছে বললো না ছেলে ভালো, তো আমরা একটু খোঁজখবর নিই, আর তোমরাও কথা বলতে থাকো। সো আমার ফ্যামিলি থেকেও যেটা হয় যে খোঁজ খবর নেয়, তো নেওয়ার পরে মোটামুটি এক সময় বলে যে না ঠিক আছে, তোমরা যদি সামনে আগাও আমরা সাপোর্ট দিব বা আমাদের কোনো আপত্তি নেই, তাহলে আমরা সামনে আগাতে পারি, কিন্তু একটু সময় লাগবে, আমাদের সব কিছু অ্যারেঞ্জ করতে, অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে। কিন্তু এর মধ্যে ব্যাপার যেটা হয়েছে যে অলরেডি তখন আমাদের পরিচয়ের বোধহয় 2 সপ্তাহ চলে। তো এর মধ্যেই দেখা গেছে যে ওই যে একটা টেনশন এবং ওই যে একটা নার্ভাসনেস, এই কারণে মানে ঘুম, খাওয়া দাওয়া সব গেছে, আমারও তারও। এবং তখন ফ্যামিলি থেকে বললো যে আমাদের অন্তত মাস 2 টাইম লাগবে বা এরকম। এর মধ্যে আমারও একটা ট্রেনিং চলে আসে, যে ট্রেনিংটা করতে আমার 2 মাস টাইম লাগবে, অর্থাৎ তখন যদি আমরা যে সাথে থেকে না আগাই তাহলে আমাদের আরও 2 মাস এই অবস্থায় চলতে থাকবে। তো এই অনিশ্চিত অবস্থার মধ্যে আসলে আমিও থাকতে চাচ্ছিলাম না, তাকেও রাখতে চাচ্ছিলাম না। তো তখন তাহলে ফ্যামিলি থেকে বললো যে ঠিক আছে, তাহলে আমরা ঘরোয়াভাবে করে ফেলি, হয়তো বিয়ে শাদীর যে প্রোগ্রাম যেটা আছে সেটা পরে করব। তো এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি ফ্রেন্ড সার্কেল বা পরিচিত মানুষদের ক্ষেত্রে দেখছি যে বিয়ের সময় যদি একবার ঘরোয়াভাবে সব কিছু মিটে যায়, লিগ্যাল প্রসেস বা ধর্মীয় যে প্রসেসগুলো আছে, পরে আসলে ওইভাবে প্রোগ্রামটা আর হয় না। সো আমি যখন ওকে বললাম, ও একটা সময় ধরে নিয়েছিল যে হ্যাঁ আমাদের তো সব কিছু মিটেই গেছে, সো হয়তো বা প্রোগ্রাম আর হবে না। আমার ছোটোবেলা থেকেই খুব স্বপ্ন ছিল যে না, আমার লাইফে এরকম একটা দিন থাকবে, স্পেশাল দিন থাকবে আমার আর তার জন্য, যেখানে আমাদের একটা সেলিব্রেশন, একটা মোমেন্ট থাকবে। তো সব কিছু মিলে মোটামুটি আমি বিয়ে শাদী হয়ে গেল। এবার 6 মাস পর আস্তে আস্তে আমাদের বিয়ে ছিল হচ্ছে 2024-এর 23শে জুন। তো আমরা এরপর আস্তে আস্তে সব কিছু অ্যারেঞ্জ করলাম, আমাদের মধ্যে যে ব্যাপারগুলো সেগুলো মেটালাম। ফ্যামিলিতে কিছু ইস্যুস ছিল, সেগুলো মেটানোর পর পরবর্তীতে একটা সময়ে আমরা হচ্ছে 2025-এর একদম শুরুতে জানুয়ারির 3 তারিখ আমরা আসলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম। তো এখানে আমাদের আসলে ওইভাবে তো কোনো প্রোগ্রাম হয়নি, সো সব আত্মীয় স্বজন, কাছের বন্ধুবান্ধব, কলিগ এদেরকে একসাথে করে একটা আনুষ্ঠানিকতা আর কি। তো সাধারণত এটা আমি দেখছি যে কোনো কলিগের বা কোনো পরিচিত কারোভাবে আসলে পরে প্রোগ্রাম যেটা হয় না, বাট আমারটা আমি উঠাইছি, এটাই আলহামদুলিল্লাহ। আর ফ্যামিলি থেকে ঘরোয়াভাবে বিয়েটা প্রথমেই হয়ে গেছিলো এবং ফ্যামিলি থেকে সব কিছু ওকে ছিল, বাট এই আনুষ্ঠানিকতা আসলে ওই কিছু ইস্যুজের কারণে পরে করা, এইটাই। সবশেষে বলবো, বালকে বিয়ে করে ফেসে গেছি, বাট তারপরেও আলহামদুলিল্লাহ এই মানুষটার সঙ্গে আমি অনেক ভালো আছি। আমার ক্ষেত্রেও যে আসলে অনেক শর্ট টাইমের পরিচয়, বাট এত শর্ট টাইমে আমি তো সব কিছু আসলে জাত করার বা ওইভাবে বিবেচনা করার সময় পাইনি, বাট খুবই সুন্দর একজন মানুষ পাইছি। সো আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর শেষ পর্যন্ত শেষে ওকে একটা কথাই বলতে চাই, বাসায় কিন্তু দিছি আফরিন, তুমি কিন্তু ফেসে গেছো।